কালকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনেকগুলো ইন্টারভিউ, মানে একটা ইন্টারভিউ অনেকগুলো কাগজে ছাপা হয়েছে। তার মধ্যে আমাদের কাগজে যেটা ছাপা হয়েছে সেটা হচ্ছে মাথা উঁচু করে দ্রুত ফিরব শেখ হাসিনা। এখন তিনি এই ইন্টারভিউটা কিভাবে দিয়েছেন সেটা আমাদের কাছে এখনো পরিষ্কার নয়, অন্তত লেখাতেও পরিষ্কার হয়নি, কিন্তু এটা কন্টিনিউ করবে। যে লিখেছে তাকে আমি খুব বিশ্বাস করি, তার নামে বেশ কয়েকবার করেওছি অগ্নি রায়। দিল্লিতে যদি কারোর সত্যি সত্যি সম্পর্ক থেকে থাকে তাহলে সে হচ্ছে অগ্নি। তো অগ্নি এটা কন্টিনিউ করবে এই লেখাটা। এই লেখাটা অনেক বড় লেখা, ইন্টারভিউটা। মানে কিভাবে ফিরবেন সেটা উনি বলেননি, কিভাবে ফিরবেন সেটা তো হচ্ছে ভারতবর্ষের ব্যাপার, সেটা ভারতবর্ষ যা করার করবে। তার বক্তব্য তিনি বলেছেন দেশে ফেরার ব্যাপারে, আওয়ামী লীগের কার্যক্রমের ব্যাপারে, এবং তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগগুলো আনা হয়েছিল সেগুলোকে তিনি খণ্ডন করেছেন, যেভাবে একদম যৌক্তিকভাবে, কারণ কূটনীতিক যেভাবে খণ্ডন করে তিনি সেভাবেই খণ্ডন করেছেন। আপাতত দেখা যাক তিনি কি বলছেন। তিনি বলছেন বাংলাদেশের বিএনপি ক্ষমতায় আসার পর দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন ইনিংস শুরু করেছে মোদী সরকার। তবে গত মাসে নয়াদিল্লিতে এসে সে দেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমান, শেখ হাসিনা এবং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে প্রত্যর্পণের আর্জি ফের জানিয়েছেন। বিদেশ মন্ত্রক সূত্রের খবর, হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে কোনো চিন্তাভাবনা এখনো প্রধানমন্ত্রী দপ্তরের নেই। এই পরিস্থিতিতে তার নিজের এক আওয়ামী লীগের জন্য নেতাদের দেশে ফেরা নিয়ে একান্ত সাক্ষাৎকারে মুখ খুললেন শেখ হাসিনা। প্রসঙ্গত 6 বছরের নির্বাসিত জীবন কাটিয়ে 1981 সালের 17ই মে নিজ দেশে ফিরেছিলেন। তার ঠিক 45 বছর পর ভারতে আসা শেখ হাসিনার বক্তব্য, আমাকে 19 বার হত্যা করার চেষ্টা করা হয়েছে। 2004 সালের 21শে আগস্ট গ্রেনেড হামলা করে আমাদের দলকে ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্র হয়েছে, কিন্তু থামানো যায়নি। সৃষ্টিকর্তা যেহেতু আমায় বাঁচিয়ে রেখেছেন, আমি দ্রুততায় বাংলাদেশের মাটিতে ফিরব, মাথা উঁচু করে দেশে গণতান্ত্রিক পরিবেশ ফেরানোর গর্ব নিয়েই ফিরব। কিন্তু আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা থাকলে কিভাবে প্রত্যাবর্তন সম্ভব? শেখ হাসিনার কথায় এই প্রশ্ন তাকে করা হয়েছিল। তা শেখ হাসিনার কথায়, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার পরও তৎকালীন শাসক গোষ্ঠী আওয়ামী লীগকে ধ্বংস করার সব চেষ্টা করে, কিন্তু উল্টে আওয়ামী লীগ শক্তিশালী হয়ে ফিরে এসেছে। যারা এই নিষেধাজ্ঞাকে স্থায়ী বলে মনে করছেন তারা তাদের ইতিহাসের পাতায় চোখ রাখতে বলবো। আমাদের কোটি কোটি সমর্থক এবং লাখো লাখো কর্মী দেশেই রয়েছেন। এখনো আমার ছাত্রলীগের ছেলেটাই অসহায় কৃষকদের পাশে রয়েছে। ইউনূসের নেতৃত্বাধীন অবৈধ অন্তর্বর্তী সরকার এবং সাজানো নির্বাচনের মাধ্যমে গঠিত বিএনপি সরকারের অপশাসনের বিরুদ্ধে আমাদের নেতাকর্মীরা সরব। আওয়ামী লীগ মানুষের আবেগ রয়েছে, আওয়ামী লীগ মানুষের আবেগে রয়েছে, ফলে আমাদের ফিরে আসা অনিবার্য। শুধু কিছু সময়ের ব্যাপার। আরো সংগঠিত ও শক্তিশালী হয়ে ফিরব। নীরবে তার প্রস্তুতি চলছে। এই নীরবে তার প্রস্তুতিটা কি আওয়ামী লীগের প্রস্তুতি? আওয়ামী লীগের প্রস্তুতি সেরকম নেই কিছু, আমি চোখের সামনে যা দেখতে পাচ্ছি। তাহলে কার প্রস্তুতি চলছে উনি ভালো বলতে পারবেন। কিন্তু এটা তো ঘটনা যে আগামী আওয়ামী লীগের বহু নেতাকর্মী এই মুহূর্তে দেশের বাইরে, কলকাতাতেও রয়েছেন দলের অনেক প্রাক্তন মন্ত্রী, সাংসদ। হাসিনা বলছেন, এই প্রশ্ন যখন করা হয় তখন হাসিনা বলছেন, কেউ স্বেচ্ছায় দেশ ত্যাগ করেনি। ভয়াবহ পরিস্থিতিতে অনেকেই প্রাণে বাঁচতে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন। দলের 600-র বেশি নেতাকর্মীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। 1.5 লাখ নেতাকর্মীকে মিথ্যে মামলায় গ্রেপ্তার করা হয়েছে। কারাবন্দীদের ন্যূনতম আইনি অধিকার দেওয়া হচ্ছে না। এই অবস্থায় যারা বাইরে রয়েছেন তারা বিশ্বের বিভিন্ন মানবাধিকার সংগঠনে বাংলাদেশের প্রকৃত পরিস্থিতি তুলে ধরছেন, সামাজিক মাধ্যমে সক্রিয় হয়েছেন। দেশের ন্যূনতম গণতান্ত্রিক পরিবেশে আইন ও শাসন তৈরি হলেই
তবে ফিরবেন। শত প্রতিকূলতার মধ্যেও তার দলীয় কর্মসূচি পালন করছেন, দল তার সর্বোচ্চ মূল্য। আচ্ছা, শত প্রতিকূলতার মধ্যেও যারা দলীয় কর্মসূচি পালন করছেন, দল তাদের সর্বোচ্চ মূল্যায়ন করবে। এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ। মানে এখন যারা এই কর্মসূচি পালন করছে এত ঝড় ঝাপটার সামলে, তারাই কিন্তু সর্বোচ্চ মূল্যায়ন পাবে। ভারতের সঙ্গে সম্পর্কের মূল্যায়ন কিভাবে করছে শেখ হাসিনা? বিশেষ করে তার বিরুদ্ধে ভারত বিরোধীদের বরাবরই অভিযোগ ভারত তোষণের। হাসিনার কথায়, আমরা বিরোধী শক্তিরা সর্বদাই এই অভিযোগ করেছে, আমাদের বিরোধী শক্তিরা সর্বদাই এই অভিযোগ করেছে আওয়ামী লীগ নাকি ভারতের কাছে দেশ বিক্রি করে দিয়েছে, দেশ বিরোধী চুক্তি করেছে। কিন্তু খেয়াল করে দেখুন, অন্তর্বর্তীকালীন সরকার অথবা বর্তমান বিএনপি সরকার এখনো পর্যন্ত একটিও দেশ বিরোধী চুক্তি সামনে হাজির করতে পারেনি। তাদের মিথ্যাচার প্রমাণিত হচ্ছে। তার সংযোজন 1996 সালে ক্ষমতায় এসেই আমরা গঙ্গা পানি চুক্তি করেছিলাম। 1914 সালে আন্তর্জাতিক আদালতে সমুদ্র সীমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির মাধ্যমে ভারতের কাছ থেকে প্রায় 20,000 বর্গ কিলোমিটার সমুদ্র সীমা বাংলাদেশের মানচিত্রে যোগ করেছিলাম। 2015 সালের স্থল সীমান্ত চুক্তির মাধ্যমে ছিটমহল সমস্যার স্থায়ী সমাধান করে গিয়েছে। ভারত বাংলাদেশ মৈত্রী পাইপলাইন এই জ্বালানি সংকটের সময়ও বাংলাদেশের লাইফলাইন। এর মধ্যে কোনটা অন্য দেশের তাবেদারি বিএনপি বলুক, এই ঘটনা যে বিদেশ নীতির ক্ষেত্রে আওয়ামী লীগ দেশের জনগণের স্বার্থকেই অগ্রাধিকার দিয়ে এসছে। লেখাটা পড়ে মনে হলো এটা চলবে, লেখা আছে চলবে। লেখাটা পড়ে মনে হলো যে এটা একটা ইন্টারভিউ, কারণ পরস্পর কথাবার্তার যে ঢংটা যেটা দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে এটা একটা ইন্টারভিউ। অর্থাৎ এতদিন যেটা উনি টেলিফোন ইমেলে ইন্টারভিউটা দিতেন, এখন সেটা মনে হচ্ছে সামনাসামনি। এখন অনেকগুলো কাগজে বেরিয়েছে, মিলেনিয়াম পোস্টে বেরিয়েছে, তারপর আমাদের টাইমস অফ ইন্ডিয়ায় বেরিয়েছে, তারপর Y1-এ বেরিয়েছে, অনেকগুলো জায়গায় বেরিয়েছে। যারা যারা একটা দিন বোধহয় টাইম দিয়েছিলেন উনি, সবাই মিলে গিয়ে তার ইন্টারভিউ নিয়েছে। এখন কি করে ফিরবেন এই প্রশ্ন দেখুন, শেখ হাসিনা সদুত্তর এখন দিতে পারবেন না। এইটা শেখ হাসিনার নির্ভর করছেন ভারতবর্ষের উপরে সম্পূর্ণ। আর আওয়ামী লীগের কর্মীরা চোরাগোপ্তা সমস্ত কিছু করছেন, তারা ফেরার চেষ্টা করছেন, এটা ঠিক। কিন্তু আওয়ামী লীগের নেতা এবং মন্ত্রীরা যতক্ষণ না দেশে ফিরে তারা দলের হাত ধরছেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু আওয়ামী লীগের কর্মীরা সেই শক্তিটা পাবে না। এটা একদম মানে ধ্রুব সত্য। তাহলে বাকি কি থাকে? বাকি থাকে একটাই, সেটা হচ্ছে লাঠৌষধি। এই যে তাড়াতাড়ি বেড়া ফেরা দেওয়া কমপ্লিট হচ্ছে, বেশি দেরি করো না, আমাদের হাতে অত সময় নেই। গতকালকেও আমি বলেছি যে শুভেন্দুকে যেটা বলা হয়েছে, এবং শুভেন্দু তাড়াতাড়ি কাজ করছে। আমার মনে হয় ভারতবর্ষ আর বেশি দিন অপেক্ষা করবে না। ভারতবর্ষ এই ঝামেলা থেকে মুক্ত হতে চায়। যে পাশের রাষ্ট্রে একটা এরকম দুর্বিনীত সরকার বসে আছে, আর তারা মাৎসর ন্যায় করে যাবে। তারপর সকালে যেটা বললাম, যেটা ইন্টারভিউতে যেটা শুভেন্দু বলেছে যে দুদেশের জামাতকে আমি উৎখাত করে ছাড়বো, তার মানে বাংলা দিয়ে ওই যে পূর্ব দিয়ে আক্রমণের কথা বলা হয়েছে না, এইবার ভারত পূর্ব দিক দিয়ে হয়তো আক্রমণটা করবে আমার যতদূর মনে হচ্ছে। করে যা শায়েস্তা করার শায়েস্তা করে একমাত্র ভারতই পারে। এবং আমি অনেক আগে বলেছি, যদি নরেন্দ্র মোদী সরকার মনে করেন বা নরেন্দ্র মোদী যদি মনে করেন শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে তখ্তে বসিয়ে দিয়ে আসবেন, মানে সিংহাসনে বসিয়ে দিয়ে আসবেন, তাহলে পৃথিবীর কোনো শক্তি ওনাকে আটকাতে পারবে না। এত কিছু করেও আমেরিকার মতো শক্তিমান দেশ কিন্তু ভারতকে টলাতে পারেনি, নরেন্দ্র মোদীকে টলাতে পারেনি।
এই যে এত বড় মিটিংটা হয়ে গেল এই আপনার বেজিংয়ে, ডোনাল্ড ট্রাম্প এবং আমাদের জিনপিংয়ের মধ্যে, মোদির মধ্যে কোনো পরিবর্তন দেখেছেন? উনি দেশ ভ্রমণে বেরিয়ে গেছেন, কারণ ওনার পরবর্তী কাজ হচ্ছে বাংলাদেশে শেখ হাসিনাকে প্রতিষ্ঠা করা, এবং তার কাজটা খুব সময় মতো খুব তাড়াতাড়ি হয়ে যাবে, যার জন্য আমি বলেছিলাম যে ডিসেম্বরের মধ্যে উনি ফিরবেন। হয়তো দেখা যাবে যে ডিসেম্বরের আগেই হয়তো ফিরে আসছেন। সুতরাং একদিন আমি যা বলে আসছিলাম, একদিন আমাকে যা কথা আপনারা শুনিয়েছেন, যারা কথা শুনিয়েছেন তাদের কথা বলছি, যারা শুনিয়েছেন কথা, তো আজকে ছাপার অক্ষরে দেখিয়ে দিলাম। আমি তো মুখে বলতাম অনেক ভুলবাস অনেক কিছু বলতেন, আজকে তো ছাপার অক্ষরে দেখিয়ে দিলাম। আর আমাদের আনন্দবাজারে বেরোনো মানে একটা প্রতিষ্ঠিত কাগজে বেরোনো, এবং অগ্নি রায়ের মতো একজন করা, মানে সে একজন জ্ঞানী গুণী, এবং সে জানে কোনটা ছাপতে হবে কোনটা ছাপতে হবে না। আর আনন্দবাজারও জানে ফার্স্ট পেজে অ্যাঙ্কারে এই স্টোরিটা ক্যারি করার অর্থ কোন জায়গায় হতে পারে। যারা কাগজে কাজ করেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন ফার্স্ট পেজে অ্যাঙ্কারে একটা স্টোরিকে মানে ক্যারি করা, তার অর্থটা কি হতো। অ্যাঙ্কার কি জানেন? অ্যাঙ্কার হচ্ছে কাগজকে ধরে রাখা। কাগজ, জাহাজ যেমন অ্যাঙ্কার ফেলে জাহাজকে ধরে রাখে, অ্যাঙ্কার হচ্ছে কাগজকে বলা হয়, নিচের স্টোরিটাকে বলা হয় অ্যাঙ্কার, যে কাগজটাকে বেঁধে রেখে দেয়। ওপরের লিড ধরে রাখে, তলার অ্যাঙ্কার ধরে রাখে, মধ্যিখানে কাগজ থাকে। এইটা হচ্ছে কাগজের লেআউট। যাই হোক, এই কাগজ সম্পর্কে আমি বলতে বসিনি আপনাদের কাছে। তো এখন আপনারা এখন দিন গুনুন, দেখুন আমার কথা সত্যি হয় কি মিথ্যে হয়। 1.5 বছর ধরে, তো 2 বছর ধরে আমি তো গালি খেয়েই মরছি। এখন দেখা যাক আর কতদিন আমায় গালি খেতে হয়। তা মনে হয় না বেশি দিন আর গালি ফালি খেতে হবে, যা অবস্থা দেখছি। তাই আমি চেষ্টা করলাম এখানে কাগজটা তুলে ধরার। আপনারা যদি পারেন স্টিল করে পড়ে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।